শুভ সন্ধ্যা সবাইকে। আজ 12 মে 28 বৈশাখ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিগড়ায় শাসক বিরোধীর জুলিতে জেলা পরিষদ আসন সমান সমান। বরাক উপত্যকার ভোট গণনা সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ রাত 8টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরুতে সাগরে সলিল সমাধি কাশীপুরের যুবকের। পঞ্চায়েতে একাধিপত্য, বিশাল জয় বিজেপি জোটের, দুরবস্থা প্রকট কংগ্রেসের। শিবসাগরে বেহাল অখিল, ধুবড়ীতে উত্থান আজমলের। নেতাকর্মীদের সাম্প্রদায়িক মন্তব্য না করার ডাক মুখ্যমন্ত্রীর। টিকিট ইস্যুতে হাফিজ রশিদকে নিয়ে মন্তব্যের নিন্দা জেলা কংগ্রেস কর্মকর্তার। শুল্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমেরিকা ও চীন, লাগু হবে 14 মে থেকে। যুদ্ধ নিয়ে রোমান্টিসিজম বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়, সাফ কথা নারাবানের। এবং সর্বশেষ খবরটি হলো সোনাইয়ে কংগ্রেসের বাজিমাত, 3টি জেলা পরিষদ দখল। এবারে শুনুন বিস্তারিত খবর। 26-এর বিধানসভা ভোটের আগে অনেকটাই এগিয়ে গেল বিজেপি। গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে গেরুয়া দলের ভিত যে এখনো শক্তিশালী, পঞ্চায়েত ভোটে সেটা ফুটে উঠেছে প্রবলভাবে। তাই গ্রামীণ জনতার সমর্থনে 2025 সালের পঞ্চায়েত নির্বাচনে বিশাল জয় পেল বিজেপি জোট। ভোট গণনায় যে প্রবণতা দেখা গিয়েছে তাতে অভূতপূর্ব ফলাফল হয়েছে শাসক দলের। পঞ্চায়েত নির্বাচনে জয়ের রেকর্ডও করতে চলেছে বিজেপি জোট। জেলা পরিষদ থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সদস্য পদ সর্বত্রই বিজেপি জোটের একাধিপত্য। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক না রইলেও গেরুয়া দলের কর্মীদের জয় জয়কার দেখা যাচ্ছে সবখানে। রাজ্যের 27 জেলার 397টি জেলা পরিষদ কেন্দ্র, 2192টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 21,920টি গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য ভোট হয়েছে। এর মধ্যে বিজেপির জেলা পরিষদ জয়ের সংখ্যা 300-র কাছাকাছি। উল্টো দিকে গ্রামাঞ্চলের ভোট ফের নগ্ন করে দিয়েছে কংগ্রেসের দুরবস্থা। পঞ্চায়েত নির্বাচনের টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ। বিধ্বস্ত কংগ্রেসকে ভোটের ফলাফলেও মুখ তুবড়ে পড়তে দেখা যাচ্ছে। গ্রামীণ জনতার সহানুভূতি পায়নি অন্যান্য বিরোধী দল। অখিল গগৈর রাইজোর দল, লরিনজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদের ফলও শোচনীয় হতে দেখা গিয়েছে। একমাত্র উত্থান ঘটেছে বদরুদ্দিন আজমলের দলের। লোকসভা ভোটে বিধ্বস্ত হওয়ার পর ধুবড়ীতে ফের মাথা তুলেছে এআইইউডিএফ। পরবর্তী খবরটি হলো শিবসাগরে বেহাল অখিল, ধুবড়ীতে উত্থান আজমলের। জনপ্রিয়তায় বাটা পড়েছে গৌরব গগৈর। লোকসভা ভোটে জোরহাটে জয়ী হয়ে যিনি কংগ্রেসের ভাগ্যে আশার আলো দেখিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের ময়দানে সেই ক্যারিশমা দেখাতে পারেননি তিনি। ফলে মাত্র 1 বছরের মধ্যেই জোরহাটের গ্রামাঞ্চলে ফের জয় জয়কার বিজেপির। গৌরবের জয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও, কিন্তু পঞ্চায়েত ভোটে জোরহাটের ফলাফল তাকে খুশি করতে পারে। পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু জোরহাটে 16টি জেলা পরিষদের 16টি বিজেপির দখলে যাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে জেলা পরিষদের 1টি কেন্দ্রেও জয়ী হতে পারেনি কংগ্রেস। একই অবস্থা আঞ্চলিক পঞ্চায়েতেও। মাজুলির ভোট লোকসভা নির্বাচনকে গৌরবকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, কিন্তু এবার মাজুলির 4টি জেলা পরিষদ কেন্দ্র বিজেপির দখলে যাওয়ার খবর এসেছে। ফলে 26-এর বিধানসভা ভোটের আগে অনেকটা স্বস্তিতে থাকতে পারবে বিজেপি। বস্তুত পুরো উজান আসাম জুড়ে গেরুয়া দলের আধিপত্য অক্ষুণ্ণ থাকার বার্তাই পাওয়া গেছে পঞ্চায়েত ভোটে। শুধু গৌরবের জোরহাট জেলাই নয়, বিরোধী দলনেতার শিবসাগর জেলায়ও বিধ্বস্ত হয়েছে কংগ্রেস। সেখানে 12টি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে সবকটিতে বিজেপি জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। খুদ নাজিরায়ও প্রভাব বিস্তার করতে পারেনি কংগ্রেস। একইভাবে শিবসাগরের বিধায়ক অখিল গগৈকেও এক প্রকার প্রত্যাখ্যান করেছেন স্থানীয় লোকেরা। ফলে রাইজোর দল শিবসাগরে 1টি জেলা পরিষদ কেন্দ্রেও দখল করতে পারেনি। অথচ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অনেক আশা ছিল অখিলের। অবশ্য পঞ্চায়েত নির্বাচনে বিরোধী জোট না হওয়া এর এক কারণ হতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার রঙ্গানদী কেন্দ্রেও হেরেছে কংগ্রেস। শিবসাগর জেলার মতো লখিমপুর জেলায়ও ভোট বিভাজন হয়েছে কংগ্রেস ও রাইজোর দলের মধ্যে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের এই হতাশার মধ্যেও ধুবড়ী জেলায় ঋত সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছেন বদরুদ্দিন আজমল। তাই লোকসভা ভোটে কংগ্রেসের রকিবুল হোসেনের কাছে 10 লক্ষের বেশি ভোটে বিধ্বস্ত হলেও পঞ্চায়েতের ফলে ফের মাথা তুলে দাঁড়িয়েছে এআইইউডিএফ। ধুবড়ীতে বেশ কিছু জেলা পরিষদে কংগ্রেসকে ছাপিয়ে অগ্রগতি দেখা গিয়েছে আজমলের দলের। পরবর্তী খবর, নেতা কর্মীদের সাম্প্রদায়িক মন্তব্য না করার ডাক মুখ্যমন্ত্রীর। বিজেপি নেতা কর্মীদের সাম্প্রদায়িক মন্তব্য না করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের 4 বছর পূর্ণ করেছে, কিন্তু সাড়ম্বরে আয়োজন করা যায়নি এবারের এই অনুষ্ঠান। এবার রাজ্য বিজেপি কার্যালয়ে আলাদা করে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি। এই উপলক্ষে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
সকালবেলা রাজ্য কার্যালয়ে মাল্যার্পণ করে দলের প্রতিষ্ঠাতাদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়, কিন্তু এবারে আর তা পালন করা হয়নি। পরবর্তী খবর, টিকিট ইস্যুতে হাফিজ রশিদকে নিয়ে মন্তব্যের নিন্দা জেলা কংগ্রেস কর্মকর্তার। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একদিকে যেমন বরিষ্ঠ আইনজীবী, অন্যদিকে কংগ্রেস দলের একজন অভিভাবক, অথচ কিছু টিকিট বঞ্চিত কংগ্রেসীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে যেসব মন্তব্য করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। এক বিবৃতিতে বিশ্বজিৎ ঘোষ বলেন, গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেস দলে যোগদান করে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে নামেন। বিপুল জনসমর্থন লাভ করেন তিনি। নির্বাচনে পরাজিত হলেও তিনি মানুষের পাশে থেকে আজও কাজ করে যাচ্ছেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে ডিলিমিটেশন করে করিমগঞ্জ জেলার কেন্দ্র কর্তনের বিরুদ্ধে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রতিবাদ সাব্যস্ত করেন। সিআরপিসির উপদেষ্টা হিসেবে আজও লড়াই করছেন। তাছাড়া সম্প্রতি ওয়াকফ আইন সংশোধন নিয়ে আদালতে মামলা চালিয়ে যাচ্ছেন বরিষ্ঠ আইনজীবী চৌধুরী বলে জানান বিশ্বজিৎ বাবু। বলেন, এবারে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রদানের পর টিকিট বঞ্চিত কিছু প্রার্থী পাল্টা দলের বিরুদ্ধে গর্জে উঠেন। অনেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জড়িয়ে বিভিন্ন মন্তব্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কোনোদিনও অন্যায়কে যেমন প্রশ্রয় দেননি, তেমনি টিকিট প্রদানের ক্ষেত্রে কোনোভাবেই যোগ্যদের বঞ্চিত করেননি বলে স্পষ্ট জানান করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ। বলেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জড়িয়ে যারা বিভিন্ন মন্তব্য করছেন তারা কংগ্রেস দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন। পরবর্তী খবর, কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের 4টি জেলা পরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হলো। 2টি আসন বিজেপি এবং 2টি আসন কংগ্রেস দখল করেছে। বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পপ্পি দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন। কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রমীলা বৈষ্ণব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন। শালতাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাজরানা বেগম মজুমদার বিজেপি প্রার্থী রুমারানী দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী ত্রয়ীবাসী দাস তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন। পরবর্তী খবর, কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগমের প্রতিনিধি রিজু আহমেদের বৃহৎ জয়লাভ, জয়ের ব্যবধান প্রায় 33,000। বৈরবনগর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপির শ্রীযুক্ত রাজেশ দাস। দুর্লভপুরা জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপির প্রণব মুখার্জি। রাতাবাড়ির চেরাগি জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপির পঙ্কজ রায় শর্মা। পাতারকান্দির কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনে জয় পেলেন বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী সুজামিনী দাস। পাতারকান্দির রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শ্রীমতী বীণারানী সিনহা। চাঁদকিরা জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির অনিল কুমার ত্রিপাঠী। লুয়াইরপুয়া জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির স্বপন কুমার দাস। সুনাই সমষ্টির কাপ্তানপুর কাজিনহর জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বিধায়ক সাজু কনিষ্ঠ নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। কাছাড়ের ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে জয়ী হলেন নির্দল প্রার্থী ফরিদা পারভিন, জয়ের ব্যবধান প্রায় 10,000। শিলচর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড়বুইয়া। হাইলাকান্দির কাটলিজোড়া বাগচুড়া জেলা পরিষদ আসনে জয়ী হলেন বিজেপির পম্পা দাস। নীলামবাজার জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপির অভিজিৎ রায়। হাইলাকান্দি জেলার আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে 9,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী আফতাবউদ্দিন লস্কর। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে জয়ী হলেন কংগ্রেসের জিল্লুন নূর চৌধুরী। মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টির সাথী রায় খৈরি। জেলা বিজেপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ। 3,000-এর অধিক ভোটের ব্যবধানে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য বিজেপির অর্চনা সরকার দত্ত। আনিপুর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম। হাইলাকান্দির জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে ঐতিহাসিক জয়লাভ মান্না পত্নীর, জয়ের ব্যবধান প্রায় 37,000। প্রায় 26,000 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন শ্রীভূমির টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী আইনজীবী মমতাজ বেগম। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর চৌধুরী। শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে জয়ী হলেন কংগ্রেসের মুস্তাক আহমেদ। বরাকের বহুচর্চিত আসন হাইলাকান্দি জেলার রামচন্ডী নিবাইচাঁদপুর জেলা পরিষদ আসনে জয়ী হলেন
নির্দল প্রার্থী বিধায়ক সুজাম ঘনিষ্ঠ দিলওয়ার হোসেন বাবুইয়া পরাজয় বরণ করলেন যুবনেতা রাইজর দলের জহিরুদ্দিন লস্কর। প্রায় 7,000 ভোটে জয়ী হলেন দিলওয়ার। শ্রীভূমির লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে রেকর্ড সৃষ্টি করে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন। জয়ের ব্যবধান প্রায় 29,000। পরবর্তী খবর, বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। তার নাম সুহেল মজুমদার, বয়স 24। কাছাড় জেলার কাশীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কাবুল হোসেন মজুমদারের ছেলে সুহেল। জানা গেছে সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীদের সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায়। সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায়। তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন, কিন্তু সুহেল মজুমদার আর ফিরে না আসে। স্থানীয় পুলিশকে অবগত করান। এরপর প্রায় 2 ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা মৃতদেহ সুহেলের বলে শনাক্ত করায় মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। আজ বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। আজ সন্ধ্যা 5টায় জানাজার নামাজ শেষে মৃতদেহ দাফন করা হয়। পরবর্তী খবর, ভারত পাক সংঘর্ষ বিরতির আবহে বড় ঘোষণা। আজ রাত 8টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বার্তা দেবেন নমো, অপেক্ষায় গোটা দেশ। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘোষণা করেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা। একই কথা সংবাদ মাধ্যমের সামনে জানায় পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমওর কাছে সংঘর্ষ থামানোর জন্য অনুরোধ করেছিলেন বলেই কথা রেখেছে ভারত, এমনটাই সংবাদ মাধ্যমের সামনে জানান বিদেশ সচিব। এরপর মাত্র 3 ঘন্টার জন্য যুদ্ধবিরতির নিয়ম মানে পাকিস্তান। ওই দিন রাতের দিকে আবারও ভারতের উপর আক্রমণ শুরু করে সবটা শক্ত হাতে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী। পরবর্তী খবর, যুদ্ধ নিয়ে রোমান্টিসিজম বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়, সাফ কথা নারাবানের। ভারত পাকিস্তান সংঘাত আবহে সরগরম নেটপড়া। দুষ্টু প্রতিবেশী দেশকে শায়েস্তা করতে যুদ্ধ চাইছে একাংশ। এমন আবহে দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের অন্ত নেই। ভারতীয়দের একাংশদেরই এমন পদক্ষেপের তীব্র সমালোচনা জানিয়ে প্রায় যুদ্ধদুন্দুবি বাজিয়ে দেওয়ার জোগাড়। অনেকে প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের হস্তক্ষেপে অনেকেই ক্ষুব্ধ। দেশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছুড়ে যারা যুদ্ধের হয়ে সওয়াল করেছিলেন, এবার সেসব নেটপড়ার নীতি পুলিশদের কড়া কথা শোনালেন প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাবনে। তবে কূটনীতির পথে তিনি প্রথম হাঁটতে চান। প্রাক্তন সেনা প্রধানের মন্তব্য, একটা অশান্ত সপ্তাহ কাটলো, যার শুরু হয়েছিল অপারেশন সিন্দুর দিয়ে, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী শিবির গুড়িয়ে দেয় ভারতীয় সশস্ত্র বাহিনী। তারপরে 4 দিন ধরে আকাশ ও স্থলপথে যুদ্ধ। শেষমেশ সামরিক অভিযান বন্ধের ঘোষণার মাধ্যমে এটা শেষ হলো। তবে আমি আবারও বলে দিতে চাই, এটা কেবল সামরিক অভিযান বন্ধ, যুদ্ধবিরতি নয়। এরপরই নারাবানের সংযোজন বেশ কয়েকজন সামরিক অভিযান স্থগিত করার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এই যুদ্ধবিরতি ঠিক না বল এমন কৌতূহল রয়েছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, যুদ্ধ কোনো রোমান্টিক বিষয় নয়, কিংবা এটা আপনার ওই বলিউড সিনেমা নয়। যুদ্ধ বা হিংসার প্রতি হাঁটার সিদ্ধান্ত দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেলে তবেই অবলম্বন করা উচিত। ঠিক যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটা যুদ্ধের যুগ নয়। যদিও কিছু অজ্ঞ লোকেরা চাইছেন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে, তবে আমি আবারও বলবো, যুদ্ধ নিয়ে তা উল্লাস করা উচিত নয়। নারাবানের বক্তব্যে শাহজাহান নিয়েই ওয়াকিবহাল মহল মনে করছে যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে রোমান্টিসিজম শুরু হয়েছে সেটা সত্যি বন্ধ হওয়া দরকার। পরবর্তী খবরটি হলো, শুল্ক যুদ্ধের রাষ্ট্রে এবার সংঘর্ষ বিরতির পথে হাঁটলো আমেরিকা ও চীন। দীর্ঘ আলোচনার পর সোমবার অবশেষে 90 দিনের জন্য শুল্ক কমাতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 125 ও 145% পারস্পরিক শুল্কের পরিবর্তে আগামী 90 দিনের জন্য চীন মার্কিন পণ্যের 10% ও আমেরিকা 145%-এর পরিবর্তে মাত্র 30% শুল্ক আরোপ করবে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে চীন আমেরিকার এই সংঘর্ষ বিরতিতে স্বস্তির শ্বাস ফেলল গোটা বিশ্ব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।